এর মধ্যে প্রথমে হলো ম্যাম আসসালামু আমাদের আলাইকুম। মাত্র 4টা হয়েছিল। আমাদের গ্রুপে 4 পর্যন্ত হয়েছিল। আমাদের আচ্ছা, ম্যাম চার আমাদের পর্যন্ত। গ্রুপে 3 পর্যন্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে সেটা বুঝতে, মানে আমি ইন জেনারেল ধরতে পারি যে কালেকশন এন্ড প্রিপারেশন অফ প্লান্ট স্যাম্পল এবং প্রিপারেশন অফ প্লান্ট এক্সট্রাক্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ডিফারেন্ট মিনারেল কনস্টিটিউয়েন্ট, এই দুটা এক্সপেরিমেন্ট মোস্ট অফ দ্য গ্রুপে শেষ হয়েছিল, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপর ছিল হলো ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম ফ্রম দি প্রিপেয়ার্ড স্যাম্পল বাই কমপ্লেক্সোমেট্রিক মেথড অফ titration using disodium EDTA as a complexing agent। এরপর সেম এক্সপেরিমেন্ট হলো এটা ক্যালসিয়াম, এই এখানে 4 নাম্বার এক্সপেরিমেন্ট হলো ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন করা, সেম প্রসিডিউর, এই কমপ্লেক্সিং এজেন্ট হলো ডাইসোডিয়াম EDTA। একটা এক্সপেরিমেন্ট হলো প্রিপেয়ার্ড স্যাম্পল থেকে ক্যালসিয়াম ডিটারমিনেশন এবং আরেকটা হলো ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন। এবং 5 নাম্বার এক্সপেরিমেন্ট দেখো, ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ফ্রম দি প্রিপেয়ার্ড স্যাম্পল বাই কমপ্লেক্সোমেট্রিক মেথড অফ টাইট্রেশন। এখানে হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইটা একসাথে ডিটারমিনেশন করা, একই ম্যাডাম আপনি কি স্লাইডটা স্ক্রিন শেয়ার দিয়েছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দিয়েছি। আপনারা এই পেজটা করছেন, ওই পেজটা আসেনি ম্যাম। ফোল্ডারটা খুলেনি ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে স্ক্রিন আপনি যা করছেন। আমার মনে হয় তোমরা একটু জুম করলে দেখতে পারবা, আমি তো স্ক্রিন এখানে শেয়ার দিয়েছি। ম্যাম আপনি স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু আমরা আপনার ফোল্ডার গুলো দেখতে পাচ্ছি, মানে কোনো ফোল্ডার ওপেন হয়নি। হয়নি ফোল্ডার ম্যাডাম, ওপেন হয়নি ফোল্ডার। ফোল্ডার তো না, ফাইল আর কি, ফাইল ওপেন হয়নি। আচ্ছা, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা? জি ম্যাম, জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা ম্যাম স্লাইড শোতে দেন তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা শোনো, এটা হলো পাওয়ার পয়েন্ট স্লাইড প্রিপেয়ার করা না, এটা ওয়ার্ড ফাইল থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো 6 নাম্বার হলো ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম ফ্রম ডিফারেন্ট প্লান্ট এন্ড ওয়াটার স্যাম্পলস বাই EDTA টাইট্রিমেট্রিক মেথড। ওই সেম প্রসিডিউর, এটা ছিল প্রথম তিনটা ছিল হলো প্রিপেয়ার্ড স্যাম্পল থেকে, মানে ইনঅর্গানিক স্যাম্পল বলো বা অর্গানিক যাই বলো, আমরা সেটা হলো প্রিপেয়ার্ড করব, যেখানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হলো আমাদের জানা আছে যে এই ক্যালসিয়াম মানে হলো ক্যালসিয়াম অথবা হলো ম্যাগনেসিয়াম কন্টেনিং কোনো সল্ট অথবা কোনো অক্সাইড থেকেই ওই স্যাম্পল গুলা তৈরি করা হয়েছিল। কিন্তু এই 6 নাম্বার যে এক্সপেরিমেন্টটা সেটা হলো ডিফারেন্ট প্লান্ট এন্ড ওয়াটার স্যাম্পলস, মানে হলো প্লান্টের মধ্যে শুধু ক্যালসিয়ামই থাকে না। আমরা হলো 2 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা করেছিলাম যে প্রিপারেশন অফ প্লান্ট এক্সট্রাক্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ডিফারেন্ট মিনারেল কনস্টিটিউয়েন্ট। প্লান্ট এক্সট্রাক্ট আমাদের কি মনে আছে কিনা যে আমরা হলো 1 গ্রাম করে প্লান্ট স্যাম্পল নিয়েছিলাম, তারপর সেটার মধ্যে ডাইএসিড মিক্সচার নিয়েছিলাম, তারপর হলো নিয়ে স্যান্ড পাতে ডাইজেশন করেছিলাম। মনে আছে কি কারো? মানে একটু কি ভাষা ভাষা মনে পড়ে যে আমরা হলো ডিপার্টমেন্টের নিচতলায় কোনার দিকে যে ডাইজেশন রুম ছিল, ডাইজেশন রুমের মধ্যে একটা স্যান্ড পাতের মধ্যে ডাইএসিড মিক্সচার দিয়ে প্ল্যান্ট গুলাকে হলো হাই হিট, মানে প্ল্যান্ট স্যাম্পল গুলাকে হাই হিটে হলো ডাইজেশন করেছিলাম। মনে আছে? একটু মনে পড়ে কি কারো? মনে পড়ে ম্যাম। মনে পড়ে তো একটু ভাষা ভাষা মনে পড়ার কথা আর কি, 1 বছর আগের কথা। তো ওইখান থেকে যখন হলো ফিউম, মানে প্রথম যখন হিট দেওয়া হয় হাই হিটে, যেহেতু হলো এদেরকে প্রায় 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর চেয়েও অ্যাবভ হয় টেম্পারেচার, ওই হিটে হলো আমরা প্লান্ট এক্সট্রাক্ট গুলোকে হিট দিয়েছিলাম। কালার চেঞ্জ হয়েছিল, যে প্রথমে ধোয়ার মতো বের হচ্ছিল, তারপরে মানে কেউ যদি একটু ভিতরে ঢুকেছিল, যদি তারা যদি মনে পড়ে যে কনিক্যাল ফ্লাক্সটা হলো ফিউম বের হতে হতে কালো হয়ে গিয়েছিল, তারপর লাস্টে একেবারে কালো থেকে টোটালি হলো যে অ্যাশটা থাকে, ছাই, যেটা অর্গানিক ম্যাটার সবকিছু পোড়ানোর পর যে প্লান্টের যে মিনারেল যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে সেগুলোর যে ছাইটা পড়ে থাকে সেটা ছিল।
তারপর আমরা সেটা এই কনিক্যাল ফ্লাক্সটাকে বারবার ডিস্টিলড ওয়াটার দিয়ে ধুয়ে ধুয়ে একটা ছেঁকে মানে ফিল্টার পেপার দিয়ে হলো ফিল্টার করে সেটাকে হলো 100 ml এর ভলিউমেট্রিক ফ্লাক্সে ডিস্টিলড ওয়াটার দিয়ে হলো কনিক্যাল ফ্লাক্সটাকে ধুয়ে দিয়ে 100 ml এর ভলিউম করেছিলাম। আচ্ছা, সেই স্যাম্পল থেকে আমরা যে হলো প্রিজার্ভ করে রেখেছিলাম সেই স্যাম্পল গুলা থেকেই 6 থেকে যে ফার্দার এক্সপেরিমেন্ট গুলা আছে 6 থেকে 12 পর্যন্ত ওই টোটাল সবগুলাই হলো ওই প্লান্ট স্যাম্পল থেকে আমরা যে হলো রেডি করেছিলাম। প্লান্ট স্যাম্পল গুলা তোমরা নিজেরাই যে প্রত্যেক গ্রুপে আলাদা আলাদা ভাবে হলো করেছিলা সেগুলার হলো বেসিস করেই 6 থেকে যে 12 পর্যন্ত এক্সপেরিমেন্ট ওই সবগুলাই হলো প্লান্ট স্যাম্পল এবং হলো ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল থেকে, মানে সাপোজ রিভার ওয়াটার হতে পারে, সেটা পন্ড ওয়াটার বা হলো টিউবওয়েল ওয়াটার, ওইগুলার মিনারেল কনস্টিটিউয়েন্ট দেখা। আচ্ছা, এখন হলো গত সপ্তাহের আগের সপ্তাহে যে তোমাদের যখন ক্লাস শুরু হওয়ার কথা, মানে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছিল, তখন আমার এবং হলো আক্তার হোসেন চৌধুরী স্যারের দায়িত্ব হলো এই ক্যালসিয়াম এবং হলো ম্যাগনেসিয়ামটা হলো তোমাদেরকে পড়ানো। শুনতে পাচ্ছ কি? একটু রেসপন্স করো, তা না জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি। এই 3 থেকে 7 পর্যন্ত যে এক্সপেরিমেন্ট গুলা প্রসিডিউর সেম, এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন করা, সেটা হলো আমি এবং আক্তার হোসেন চৌধুরী স্যার তোমাদেরকে হলো পড়াবো। এরপর বাকিগুলো ফসফরাস হলো অন্যান্য দুইজন, মানে সবগুলাই হলো দুইজন টিচার করে হলো তোমাদের অ্যাসাইন্ড আছে। এই ফসফরাস পড়াবেন 2 জন, সালফার 2 জন, পটাশিয়াম, তারপর হলো সোডিয়াম, জিঙ্ক, মানে সোডিয়াম পটাশিয়াম মনে হয় একজনই পড়াবেন, জিঙ্ক হলো বাকি আরেকজন পড়াবেন। ঠিক আছে, এটা হলো আমি আর কি আমাদের যে মেসেজ ডিপার্টমেন্ট থেকে সেটা হলো তোমাদেরকে দিলাম। এখন আক্তার স্যারের একটু সমস্যার কারণে স্যারের থিওরিটিক্যাল অংশটা পড়ানোর কথা, এই ক্যালসিয়াম এবং হলো ম্যাগনেসিয়ামের থিওরিটিক্যাল অংশটুকু পড়ানোর কথা, এবং বাকি যে এক্সপেরিমেন্টের অংশ সেটা হলো আমি তোমাদেরকে, মানে আমার উপর দায়িত্ব ততটুকু হলো পড়ানো। আচ্ছা, এখন হলো আমরা যে প্রথম যে 2টা এক্সপেরিমেন্ট, সেই 2টা এক্সপেরিমেন্ট একটু হলো 5 মিনিটে একটু রিকল করি, তাই না? তাহলে আমাদের মনে হয় হলো মনে পড়বে কিছু জিনিস, নাকি দরকার আছে, নাকি আমি সরাসরি আমার যতটুকু পার্ট সেটাতেই হলো চলে যাব? ম্যাম একটু রিভিউ করেন। একটু রিভিউ করব। ম্যাম একটা কথা হলো, আমাদেরকে এখন প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। খাতা লিখা তো ছিলই না। দরকার আছে রিভিউ, তাহলে মনে হয় আমার একটু আচ্ছা বলো, যে বলতেছো তার হলো ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো প্র্যাকটিক্যাল কথা লিখতে হবে না। হ্যালো, প্র্যাকটিক্যাল খাতা তো দেয়া ছিল, শুধু পূরণ করার ছিল আমাদের। জব যেহেতু হবে না, লেখা তো মানে নাই। ক্যালকুলেশনও তো হচ্ছে না, তাহলে এটা তো হ্যাঁ, পুরো খাতাটা তো দিয়ে দিয়েছি। তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস এভাবে মানে নিতে হবে তাই নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু প্রথমে জানুয়ারি মাসের দিকেই হলো ডিন অফিস থেকে বা হলো ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে আসছে যে অনেক ডিপার্টমেন্ট হলো তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিচ্ছে। আপনারা কি নিতে চান কিনা? আসলে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যদি আমরা এইভাবে নেই, অনলাইনে তো আসলে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া সম্ভব না। থিওরিটিক্যাল অংশটা আলোচনা করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা তোমাদের শেখানোর দরকার সেই জিনিসটা কিন্তু আসলে ওইভাবে হয় না। এটা তোমরা নিজেরাও বুঝো যে হাতে কলমে আমি একটা জিনিস করতেছি সেটা আমার কতটুকু হলো অভিজ্ঞতা হচ্ছে, আর এখানে বসে বসে ভিডিও দেখে সেটা আসলে হয় না। তাহলে ওই যে ভিডিও দেখে যে আমরা রান্নার রেসিপি দেখি না কিছু, যে এটা দিবেন, কিন্তু নিজেরা রান্না করার পর দেখা যায় হলো সেই অনেক টেস্টি হয় রান্নার ভিডিওতে, কিন্তু রান্না করলে হয় না, টেস্টটাই হলো অন্যরকম হয়ে যায়। ওই রকম হয়েছে হলো এখনকার অবস্থা। এখন আসলে হলো কিছুই করার নেই, কারোই পরিস্থিতিটা এরকম, দেশের অবস্থা এরকম যে মানে সিস্টেম লস থেকে আমরা কতটুকু আর কি বাঁচতে পারি সেটারই চেষ্টা।
কারণ এভাবে একটা বছর চলে গেছে, আরেকটা বছর চলে গেলে মানে টোটাল সিস্টেমে এডুকেশনের যে সিস্টেমটা আছে সেটা মানে ড্রাস্টিক্যালি হলো খারাপ হচ্ছে দিন দিন। সেটা থেকে আমরা কতটুকু আর কি মানে নিজেদের চেষ্টা একটু সেফ থাকতে পারি সেটারই প্রচেষ্টা, এছাড়া আর কিছু না। কিন্তু তোমাদেরকে খোলার পর কিন্তু অবশ্যই এগুলা করানোর জন্য একটু টাইম দিতে হবে, তা না হলে পরীক্ষার সময় আসলে পারবা না ওইভাবে। আর তোমাদের কোর্স কন্টেন্ট হলো এখন হিউজ হয়ে গেছে। এক লেভেল 1 এর যে কোর্স কন্টেন্ট 5টা, লেভেল 2 এর কোর্স 5টা, থিওরি এই 10টা মনে হয় একই সাথে তোমাদের পড়া হয়েছে, তাই না? শুনতে পাচ্ছ কি? আসো কি ক্লাসে? একসাথেই ক্লাসে আছি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের হলো মানে কোর্সের বার্ডেনও আমার মনে হয় অনেক, যে প্রথম সেমিস্টারে 5টা থিওরি শেষ করছো, ওগুলার পরীক্ষা দাও নাই। সেকেন্ড সেমিস্টারে 5টা থিওরি শেষ করছো, সেটারও পরীক্ষা দাও নাই। দুইটাই ঘাড়ের উপর আছে এখনো, তারপর সাথে আবার হলো প্র্যাকটিক্যাল। তার মানে কি হিউজ প্রেসার। আমি মানে বলবো অবশ্যই তোমরা সবাই হলো খুবই ভালো স্টুডেন্ট, মানে এইরকম প্রেসার হলো নিতে পারতেছো, কারণ এতগুলা কোর্সের প্রেসার নেওয়া কিন্তু চারটিখানি কথা না। শোনা যাচ্ছে না, একটু হলো আচ্ছা আমরা মনে হয় ক্লাসেই যাই, কারণ তোমরা অনেকেই মনে হয় একটু ডিস্ট্রাক্টেড আর কি ক্লাস থেকে। দেখো, প্রথম এক্সপেরিমেন্ট ছিল হলো আমাদের কালেকশন এন্ড প্রিপারেশন অফ প্ল্যান্ট স্যাম্পলস ফর কেমিক্যাল অ্যানালাইসিস। এখানে ছিল স্যাম্পলিং। এই স্যাম্পলিং এর অংশটা হলো আমরা লেভেল 2 তে হলো কিছু করেছিলাম, তাই না? যে স্যাম্পলিং হলো কালেক্টিং ইজ স্মল পোরশন ফ্রম এ লার্জ কোয়ান্টিটি অফ পপুলেশন হুইচ ইজ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, প্ল্যান্ট স্যাম্পলিং এর কিছু হলো অবজেক্টিভস ছিল, তারপর হলো প্রসিডিউর ছিল, কিভাবে হলো আমরা প্ল্যান্ট স্যাম্পলিং করব, স্যাম্পলিং করব, স্যাম্পল প্রিপারেশন করব, ল্যাবরেটরি অ্যানালাইসিস এর জন্য হাফিং, কোয়ার্টারিং যে প্রসিডিউর, এগুলো মনে হয় ক্লাসে বলা হয়েছিল। তারপর হলো ইন্টারপ্রিটেশন এন্ড হলো রিকমেন্ডেশন। আচ্ছা, এখানে হলো এই স্যাম্পলিং এর কিছু গাইডলাইন দেয়া আছে। এটা তোমাদের যে হলো ওই হার্ড কপিটা দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল নোটবুকে, সেটার মধ্যেই আছে যে স্টেজ অফ ম্যাচুরিটি এন্ড টিস্যু টাইপ, কোন স্টেজে হলো আমরা নিব এবং কোন স্টেজে হলো কোন নিউট্রিয়েন্ট কন্টেন্ট বেশি থাকে। সাধারণত দেখা গেছে নাইট্রোজেন, ফসফরাস এগুলো হলো ভেরি ইয়াং স্টেজে বেশি থাকে, কিন্তু ফার্দার হলো যখন ম্যাচিউর হতে থাকে প্ল্যান্ট তখন হলো এদের অ্যামাউন্টটা হলো কমতে থাকে। তারপর ছিল হলো প্ল্যান্ট স্যাম্পলের অ্যাভয়েডেন্স ক্রাইটেরিয়া, কি কি মানে একটা রিপ্রেজেন্টেটিভ অংশ হতে গেলে কোন কোন পোর্শন আমরা নিব না। এটা ইন জেনারেল একটা ফিল্ডে যখন যে হলো আমরা স্যাম্পলিং করব, সেটা যে হলো বর্ডার রো এর কাছাকাছি প্ল্যান্ট গুলা নিব না, মেকানিক্যালি ড্যামেজ প্ল্যান্ট গুলা নিব না, তারপর যেখানে হলো বেশি অর্গানিক ম্যাটার আছে সেরকম প্ল্যান্ট গুলা হলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ডিজিজ অথবা হলো ইনসেক্ট দ্বারা হলো ইনফেস্টেড অথবা ডিজিজ ইনফেক্টেড প্ল্যান্ট গুলা হলো আমরা অ্যাভয়েড করব। প্ল্যান্ট যদি কোনো হলো মানে ক্রপ যদি কোনো বড় ট্রি এর শেডের মধ্যে থাকে মানে ছায়াযুক্ত স্থানে, সেই প্ল্যান্ট গুলাও হলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এগুলাই হলো আর কি অ্যাভয়েডেন্স যে ক্রাইটেরিয়া। তারপর হলো সাব স্যাম্পল প্রিপারেশন ছিল, যে একটা নিয়ে আসলাম বড় একটা স্যাম্পল, সেটাকে কিভাবে হলো আমরা ছোট স্যাম্পলের সাইজ করব, মানে একসাথে মিক্স আপ করব, তারপর হলো 4 ভাগ করব, 4 ভাগ থেকে 2 ভাগ ডিসকার্ড করব, মানে হাফিং যে কোয়ার্টারিং যে প্রসিডিউর সেটার কথা হলো বলা আছে। তারপর হলো যখন আমরা হলো একটা নির্দিষ্ট স্যাম্পলের সাইজে নিয়ে আসলাম, তারপর সেটাকে হলো আমরা ড্রাই করব। ইনিশিয়াল একটা ড্রাইং সাইকেল, ফাইনাল একটা ড্রাইং সাইকেল। ইনিশিয়াল ড্রাইং সাইকেল হলো যখন আমরা স্টোর করব। আমাকে কি ফলো করতে পারছো তোমরা? यस मैम। আচ্ছা, আমরা যখন হলো প্রথমে স্টোরেজের জন্য যখন আমরা হলো ড্রাইং করব, যেমন কিছুদিন হোক, ধরো তুমি একটা হলো স্যাম্পল অ্যানালাইসিস করবা কোনো মিনারেল নিউট্রিয়েন্ট, তোমাকে অবশ্যই কোনো ল্যাবে হলো প্রথমে রিকুইজিশন দিতে হবে, অথবা হলো সেখানে হলো সিরিয়াল দিতে হবে। তুমি চাইলেই তো সেখানে গেলে আর হলো পাবা না, তাই না? একটা ল্যাবে দেখা যায় হিউজ পরিমাণ কাজ হয়। তুমি স্যাম্পল নিয়ে গেলা, তোমার ধরো আজকে তুমি স্যাম্পল নিয়ে গেলা,
আজকে হয়তো সেখানে তুমি নাও পেতে পারো অ্যাভেলেবিলিটি, ওই মেক করতেও হলো মানে চলতে পারে। সেক্ষেত্রে কি আমি হলো স্যাম্পলটা প্রিপেয়ার তাই হলো আমরা ড্রাইং করে স্টোর করে রাখবো, সেটার জন্য হলো ইনিশিয়াল যে ড্রাইং সাইকেল সেটা। তারপর আছে হলো আরেকটা ফাইনাল ড্রাইং সাইকেল, অ্যানালাইসিস করার ডেট আসলো, এর মাঝামাঝি ধরো 1 মাস 2 মাস আমি স্যাম্পলটাকে হলো রেখে দিলাম একটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে, কিন্তু তারপরেও যদি হলো কোনোভাবে ময়েশ্চার সেই স্যাম্পলটা অ্যাবজর্ব করে, আমার ফাইনাল অ্যানালাইসিসের আগে আমি একটা হলো ড্রাইং করব, সেটাই হলো ফাইনাল ড্রাইং সাইকেল। মানে একটা হলো ইনিশিয়াল ড্রাইং দিয়ে হলো আমরা স্টোর করে রাখবো, আর যদি অ্যাভেলেবিলিটি মানে আমার যদি ল্যাবে অ্যানালাইসিসের দেরি হয় সেক্ষেত্রে হলো অবশ্যই আমরা তখন স্যাম্পলটাকে আবার একটু ড্রাই করে নেব। তারপর সহজ হলো গ্রাইন্ডিং এন্ড সিভিং, মানে হলো গুঁড়া করা এবং হলো সেটাকে সিভ করা। এন্ড লাস্ট হলো স্টোরেজ, এয়ারটাইট প্লাস্টিক কন্টেইনারের মধ্যে অবশ্যই হলো আমরা স্টোর করব। এই কথা বার্তাগুলো হলো তোমরা একটু যদি দেখো তাহলেই হলো বুঝতে পারবা। আচ্ছা, এখানে হলো একটা টেবিল দেওয়া আছে যে ইন জেনারেল কোন প্লান্টের হলো কোন স্টেজে এবং হলো কতটুকু প্লান্ট পার্ট হলো আমরা নিব, এটা হলো একটা ইন জেনারেল একটা ধারণা, কিন্তু অবশ্যই হলো আমাদের প্লান্ট স্যাম্পলিং বা যেই স্যাম্পলিংই করো না কেন তোমার এক্সপেরিমেন্টের যে ডিজাইন আমি কি ডিটারমাইন করতে চাই সেটার উপর বেসিস করেই হলো আমার স্যাম্পলিং হবে। আমার যদি এক্সপেরিমেন্ট থাকে যে আমি হলো ডিজিজ ইনফেক্টেড প্লান্টের নিউট্রিয়েন্ট কন্টেন্ট দেখতে চাই, অথবা যেমন হলো ব্লাস্ট ইনফেক্টেড প্ল্যান্ট, কিছুদিন আগে হলো একটা এরকম এক্সপেরিমেন্ট দেখলাম যে ব্লাস্ট ইনফেক্টেড প্ল্যান্ট এবং হলো নরমাল যে প্ল্যান্ট তাদের মধ্যে নিউট্রিয়েন্ট কন্টেন্টের কোনো পরিবর্তন হয় কিনা, তাহলে অবশ্যই আমার সেখানে হলো একটার স্যাম্পল থাকবে যে যেখানে হলো ডিজিজটা ব্লাস্টের যে আক্রান্ত হয়েছে সেই গাছকে অবশ্যই নিতে হবে। তাই এটাকে আমি অবশ্য মানে স্ট্যান্ডার্ড সব সময় বলবো না, আমার এক্সপেরিমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী ফিক্স হবে যে আমি কি স্যাম্পলিং করব, আমার স্যাম্পলিং এর টাইপ হবে আমার এক্সপেরিমেন্টের যে হলো অবজেক্টিভস, তার উপর ডিপেন্ড করে আমি হলো স্যাম্পলিং করব। আচ্ছা, এখানে হলো ইন জেনারেল দেয়া আছে যেমন হলো সুগার কেন, পটাটো, টমেটো, তারপর হলো ডিফারেন্ট ক্রপস যেমন হলো ক্যাবেজ, কলিফ্লাওয়ার, লিফি ভেজিটেবল, রুট ক্রপস, এদের হলো যে গ্রোথ স্টেজ এবং প্ল্যান্ট পার্ট যে স্যাম্পল করা হবে তাদের একটা ইন জেনারেল টেবিলের মধ্যে দেয়া আছে। আচ্ছা, এরপরের এক্সপেরিমেন্ট ছিল যে প্রিপারেশন অফ প্লান্ট এক্সট্রাক্ট ফর দ্য ডিটারমিনেশন অফ ডিফারেন্ট মিনারেল কনস্টিটিউয়েন্টস। ফার্স্ট স্টেপ হলো এক্সট্রাকশন এবং দ্বিতীয় স্টেপ হলো destruction and dissolution combinedly known as extraction of mineral elements from plant। দেখো গ্রিন প্লান্টের একটা টেবুলার ফর্ম দিয়ে হলো ওয়াটার কতটুকু এবং হলো ড্রাই ম্যাটার কতটুকু সেটার একটা টেবিল এখানে দেয়া আছে। আচ্ছা, তারপর হলো অবজেক্টিভস ছিল হলো যে ক্যারেক্টারাইজেশন এবং হলো কেমিক্যাল প্রপার্টি কি আছে প্লান্টের মধ্যে সেটা হলো দেখা। এখন মেথডস দুইটা, অক্সিডেশনের প্লান্ট এক্সট্রাক্ট প্রিপারেশনের মেথড, ড্রাই অক্সিডেশন, ড্রাই এশিং অথবা টেশিং। আচ্ছা, কেউ যে হলো একটু বাইরে আছো একটু মিউট করে নাও, যার ওইখান থেকে কথা আসতেছে সে মাইক্রো এটা একটু হলো মিউট করে নাও স্পিকারটা। আচ্ছা, ড্রাই অক্সিডেশন বা ড্রাই এশিং সেটাতে হলো হাই টেম্পারেচারে ইগনিট করা হয় মাফল ফার্নেসের মধ্যে প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা হলো সিম্পলেস্ট প্রসিডিউর, কিন্তু রিলায়েবিলিটি হলো কম। আমি ইন জেনারেল কিন্তু মানে ছোট করে তোমাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি। এটা হলো মাফল ফার্নেসে করা হবে, টেম্পারেচার হলো অনেক হাই 400 থেকে 600, কিন্তু এই মেথডটা সিম্পল হলেও সেটা রিলায়েবিলিটি কম, কারণ এই হাই টেম্পারেচার 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখা যায় কি অনেক ভোলাটাইল কম্পাউন্ড আছে সেগুলো হলো মানে ভোলাটিলাইজ হয়ে যায়। তাই এই ড্রাই অক্সিডেশনে যে হলো স্যাম্পল গুলো অ্যানালাইসিস করা হয় তাদের যে ডাটা থাকে সেটা ডাটা মোটামুটি
একটু কম রিলায়েবল থাকে দেন হলো ওয়েট অক্সিডেশন। অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আমরা মানে কোনোটাতেই পাবো না, কিন্তু হলো ওয়েট অক্সিডেশনের যে রেজাল্টটা সেটা হলো তুলনামূলকভাবে ড্রাই অক্সিডেশনের থেকে হলো একটু ভালো, আমরা এটা বলতে পারবো যে ভালো। কিন্তু ড্রাই অক্সিডেশনে হলো কস্টের ইনভলভমেন্ট হলো কম হয়, বাল্ক ভলিউম অফ স্যাম্পল হলো খুবই তাড়াতাড়ি হলো আমরা মানে এক্সট্রাক্ট প্রিপেয়ার করতে পারি, ম্যান পাওয়ারও হলো অনেক কম দরকার। এই জিনিসগুলো হলো নিজেরা দেখবা যে অ্যাডভান্টেজেস, তারপর হলো লিমিটেশন অনেক সময় হলো পার্থক্য আকারে দেয়া থাকতে পারে। তারপর এখানে হলো প্রসিডিউর আছে যে কিসে করা হয়, মাফল ফার্নেসের মধ্যে কি কি অ্যাসিড দেওয়া হয়, কত ডিগ্রি টেম্পারেচারটা হলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো হলো একটু মনে রাখবা, ঠিক আছে? একটু লিখে রাখো যা বলছি, খাতার কোনায় একটু হলো লিখে রাখো, তাহলে হলো মনে থাকবে। খাতা নিয়ে বসো ক্লাস করতে নাকি মোবাইল নিয়ে বসো? ম্যাম খাতা আছে সাথে। আছে, তুমি তো মেয়ে তাই খাতা আছে, ছেলেগুলার আছে কিনা সেটা জানতে চাই। স্ক্রিনশট নেই, ম্যাম সব খাতা স্ক্রিনশট নিলে হবে। ম্যাডাম ব্রেনে নিয়ে স্ক্রিনশট নিচ্ছি ম্যাম রাখতে একদম। খাতা কেন ম্যাম? মানে আধুনিক যুগে আধুনিক খাতা চিন্তা স্ক্রিনশট করতে হবে। নিলে হবে, ম্যাডাম যেটা বলতেছে সেটা কি স্ক্রিনশটে যাবে? হ্যাঁ রেকর্ড একদম ব্রেনে নিয়ে নিচ্ছি ম্যাম। ওবিএস স্টুডিও আছে। বুঝেছি। একটা ফোন আর একটা ফোনের যখন কাছে ক্লাস রাখলে করতাম রেকর্ড তখনই করলেই আমরা পিছন থেকে ছবি তুলতাম, আর এখন তো অনলাইনে। অনেক বুদ্ধি আমাদের। ওরে বাবারে বাবা, কি ডিজিটাল এক একজন দিয়ে হলো রেকর্ড করার সুবিধা। আচ্ছা, যেভাবে মনে রাখতে পারো তোমরা সেইভাবে হলো মনে রাখো, ছেলেগুলারে ম্যানেজ করাই ঝামেলা। আচ্ছা দেখো, তারপর হলো ওয়েট অক্সিডেশন ছিল আমাদের। ওয়েট অক্সিডেশনে হলো আমরা অ্যাসিড মিক্সচার ব্যবহার করেছিলাম, এই ডাই অ্যাসিড মিক্সচার ছিল এবং হলো ট্রাই অ্যাসিড মিক্সচার। ডাই অ্যাসিড মিক্সচারের হলো কম্পোজিশন ছিল নাইট্রিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড 2:1 রেশিওতে। আর ট্রাই অ্যাসিড মিক্সচারের হলো ট্রাই অ্যাসিড মিক্সচারের কম্পোজিশন হলো নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড 10:1:4 রেশিওতে হলো আমাদের ছিল। তারপর হলো এই অ্যাসিড মিক্সচার গুলো যে ইউজ করা হয়েছিল তাদের ফাংশন ছিল, যে কোন অ্যাসিড হলো আমরা কি পারপাসে হলো ইউজ করি। নাইট্রিক অ্যাসিড হলো সাপ্লাইজ দ্য গ্রেটার পার্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড ফর হলো অক্সিডেশন। নাইট্রিক অ্যাসিডটা ছিল কি অক্সিডেশনের জন্য যে হলো অক্সিজেন দরকার, সেটার গ্রেটার পার্ট হলো এই নাইট্রিক অ্যাসিড থেকেই আসে, যেটা হলো হুইচ হেল্পস টু সফটেন দ্য প্লান্ট টিস্যু। যেটা হলো প্লান্ট টিস্যু যেটা আছে সেই প্লান্ট টিস্যু গুলোকে হলো সফট করার জন্য মানে সফট করতে সাহায্য করে। পারক্লোরিক অ্যাসিড অ্যাসিস্ট দ্য ডাইজেশন সিন্স ইট ব্রেকস ডাউন সাম অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস ইনটু সিম্পল কম্পাউন্ডস। আর পারক্লোরিক অ্যাসিডটা কি, যে অর্গানিক ম্যাটার গুলা যে থাকে সেগুলাকে হলো ভাঙতে সাহায্য করে। কমপ্লেক্স যে অর্গানিক ম্যাটার গুলা থাকে সেই কমপ্লেক্স অর্গানিক ম্যাটার গুলাকে হলো এই পারক্লোরিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে। এবং লাস্টে ছিল হলো, এখানে মনে হয় দেয়া নাই, যে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হলো বয়লিং পয়েন্ট যে আছে সেটা হলো রেইজ করতে সাহায্য করে, বয়লিং পয়েন্টটা হলো বাড়িয়ে দেয়। সালফিউরিক অ্যাসিড রেইজেস দা বয়লিং পয়েন্ট। আচ্ছা, এরপর হলো এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এটা রিলায়েবিলিটি বেশি, এলিমেন্টাল লস কম ভোলাটিলাইজেশনের ক্ষেত্রে, এবং টাইম কনজিউমিং কম, কিন্তু হলো অক্সিডেশন প্রসেসটা লিটল বিট কমপ্লেক্স। তারপর হলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, যেহেতু হলো অ্যাসিড ইউজ করা হচ্ছে, সেটা যে ফিউম নির্গত হয়, তোমরা যদি হলো ওই জায়গাটাতে কেউ যাও, খুব বাজে একটা স্মেল আসতেছিল না আমাদের ওই রুমটা থেকে? পচা ডিমের মতো। হ্যাঁ, পচা ডিমের গন্ধ, মানে ওই জায়গাতে হলো স্টে করা যাচ্ছিল না। ওই গন্ধটা হলো মানে যখন আমার ইনহেল করতেছি ব্যাপারটা যদি আসে, খুবই একটা হলো বাজে ফিলিংস, মানে যখন ওটা ভিতরে যায় শ্বাসনালীর মাধ্যমে তখন খুবই খারাপ লাগে এবং হলো ফুসফুসে একটা হলো
কাশির উদ্রেক হচ্ছিল কিন্তু। আচ্ছা, এরপর আছে হলো পসিবিলিটি অফ হাই অ্যাক্সিডেন্টাল রিস্ক। এটার মধ্যে আমরা হলো নিয়েছিলাম কি 1 গ্রাম প্লান্ট স্যাম্পল নিয়েছিলাম, তারপর হলো 10 ml ডাইএসিড মিক্সচার নিয়েছিলাম, এবং আমি মানে কিছুক্ষণ আগেও বললাম, তারপর হলো আমরা স্যান্ড বাথটা হলো প্রিহিটেড করে রেখেছিলাম, আগে থেকেই হলো অন করে স্যান্ড বাথটাকে গরম করে রেখেছিলাম। সেখানে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন মোটামুটি হয়েছিল, তখন আমরা ওই কনিক্যাল ফ্লাস্ক গুলাকে ওই স্যান্ড বাথের উপর হলো প্লেস করেছিলাম। তারপর হলো সেটা মানে পুড়ে যখন হলো লাস্টলি সাদা ছাই হলো দেখা গেছিল, তখন হলো আমরা ওই চিমটা দিয়ে হলো কনিক্যাল ফ্লাস্ক গুলাকে নিয়ে ঠান্ডা করে ফিল্টার পেপার দিয়ে আস্তে আস্তে বোতলটাকে ধুয়ে হলো আমরা প্ল্যান্টের যে এক্সট্রাক্ট আছে সেটা হলো নিয়েছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন তো হলো এতক্ষণ আমরা বিগত যে দুইটা আমাদের করা হয়েছিল সেগুলা হলো বললাম যে কি কি হলো আমরা প্রথমে করেছিলাম। এখন হলো যে এক্সপেরিমেন্ট, এটাও হয়েছে অনেকেরই হলো হয়েছে এটা, ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম ফ্রম দ্য prepared sample by complexometric method of titration using disodium EDTA as a complexing agent. এই এক্সপেরিমেন্টটাও আমি যেখানে ক্লাস নিয়েছি, কোন একটা গ্রুপের নাম ভুলে গেছি, একটা হলো যে অরিত্রদের গ্রুপ মনে হয় একটা নিয়েছিলাম। জি ম্যাম, গ্রুপ 6 গ্রুপ 4 এ নিতেন 4, হ্যাঁ হইতে পারে। ওদের ক্লাসে মনে হয় আমি এই দুটো টপিক গুলো পড়ে, ক্যালসিয়াম এবং হলো ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন। আচ্ছা শোনো, এখন কথা হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ডিটারমিনেশনের যে থিওরিটিক্যাল পার্ট, সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীর পড়ানোর কথা, এবং আমার দায়িত্ব ছিল হলো দেখানোর কথা। এখন স্যারের সমস্যার কারণে হোক, স্যার ক্লাসটা আর কি পড়ে নিতে চাচ্ছেন একটু, ঠিক আছে? তাও আমি তোমাদেরকে হলো একটু ওভারঅল একটা ধারণা দিয়ে দিই যে হলো আমরা এটার মধ্যে হলো কি কি করি, যে পরবর্তীতে যদি দেরিও হয়ে যায় সেক্ষেত্রে হলো যাতে তোমাদের মাথায় একটু থাকে। দেখো কি বলছে, complexometric titration or chilatometric titration are based on the formation of a stable water soluble complex when the substance in the standard solution reacts with the cations under test. আসলে এই complexometric titration এর মেইন বেসিস হলো সেটা কমপ্লেক্স ফর্ম করবে, যে মেটাল ক্যাটায়নটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্যাটায়ন না, মেটাল ক্যাটায়ন, এই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে ডাইসোডিয়াম যে EDTA আছে, এই ডাইসোডিয়াম EDTA দিয়ে হলো আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণটা ডিটারমাইন করব। স্ট্যান্ডার্ড হলো ডাইসোডিয়াম EDTA 0.2 মোলার। এটা দিয়ে হয়তো এটার মোলারিটি দেখা যায় কি প্ল্যান্ট স্যাম্পল গুলো ডাইলুট ডাইসোডিয়াম EDTA দিয়ে হলো হয়ে যায়, কিন্তু কমপ্লেক্স যে স্যাম্পল থাকে, ফর এক্সাম্পল ফিডের যে স্যাম্পল থাকতে পারে, ফিশ ফিড অথবা হলো পোল্ট্রি ফিড যেগুলা থাকে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হেভি মেটাল কন্টেন্ট দেখার জন্য হলো অনেক সময় অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, কে ভন ভন টন টন করতেছো? হ্যাঁ, একটু হলো মিউট করে তারপর ভন ভন টন টন করো। তারপর হলো ছন্দ লেখো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে প্লান্ট স্যাম্পল গুলা রিলেটিভলি হলো ডাইলুট এই EDTA দিয়ে হলো অ্যানালাইজড বা হলো স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়, কিন্তু ফিশের যে ফিড স্যাম্পল, তারপর হলো পোল্ট্রি ফিড স্যাম্পল, এই ফিড স্যাম্পল গুলা সাধারণত হলো কমপ্লেক্স থাকে, সেই তখন একটু হলো হাই কনসেন্ট্রেশনের EDTA হলো দরকার পড়ে। সো
মানে কনসেন্ট্রেশন এটা তোমাদেরকে হলো বলেই দেয়া থাকবে, যখন তোমরা টাইট্রেশন করবা তখন হলো বলাই থাকবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ইউজ করব। এই ইডিটি এর কত মোলারিটিতে অথবা হলো নরমালিটিতে আছে সেটা হলো আমরা বলেই দেব, ল্যাবে বলে দেওয়া থাকবে। আসলে ইডিটি এর মেইন যে এই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের মেইন যে বেসিস সেটা হলো সব মেটাল আয়নের সাথে এটা হলো 1:1 রেশিওতে হলো কমপ্লেক্স ফর্ম করে। তার মানে কি 1 মোল ইডিটি এ সব সময় হলো 1 মোল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্য যাই বলো সব মেটালের সাথে এই 1:1 রেশিওতে, মানে হলো সমপরিমাণ রেশিওতে হলো এরা কমপ্লেক্স ফর্ম করবে। তাহলে কি আমার ক্যালকুলেশনটা সহজ না? 1 মোল ইডিটি এ 1 মোল ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের সাথে হলো যদি কমপ্লেক্স ফর্ম করে তাহলে হলো সেখান থেকে আমার কনসেপ্ট হলো সেটার উপর বেস করে আমরা ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের পরিমাণ ডিটারমাইন করতে পারি। আচ্ছা দেখো, এগুলো আমি এতক্ষণ যা বললাম যে সোডিয়াম EDTA reacts with all metal in 1:1 ratio. So the quantity of calcium can be calculated on the basis of the following relation. 1 molar EDTA equal to হলো is equivalent 1 ml 1 molar calcium. আর কত 30.0 calcium. মেটাল থাকে হাইড্রোক্সাইড সলিউশন, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হলো এখানে বাফার হিসাবে কাজ করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা হলো ওই স্যাম্পলটার মধ্যে দেই তখন সেটার পিএইচ হলো 12 এর কাছাকাছি চলে আসে। তার মানে কি একটা হলো পিএইচ হলো সেটাকে সে ফিক্স করে ফেললো। এই 12 পিএইচ যখন সে হলো ফিক্স করবে তখন হলো দেখো এটার মধ্যে কি দিলাম, add 5-6 drop of chalcone indicator হিসেবে আমরা ইউজ করতেছি কি chalcone. The conical flux was shaken thoroughly and it was titrated against 0.02 molar disodium EDT. এই chalcone indicator এই 12 pH এ শুধুমাত্র হলো ক্যালসিয়াম কি সিলেক্ট করতে পারে। ওকে, যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম এটার মধ্যে এটার পিএইচ হলো 12 এ ফিক্স হলো এবং ইন্ডিকেটর হলো ইউজ করলাম ক্যালকন। এই ক্যালকন কিন্তু হলো একটা আয়ন সিলেক্টিভ ইন্ডিকেটর, এটা মনে রাখবে। এই যখন আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন করি তখন হলো আরেকটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হলো ইবিটি, ইরাইভ ফ্রম ব্ল্যাক টি। কিন্তু এই ইবিটি কিন্তু আয়ন সিলেক্টিভ ইন্ডিকেটর না, সেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটাকেই হলো সিলেক্ট করে। কিন্তু ক্যালকন হলো একটা আয়ন সিলেক্টিভ ইন্ডিকেটর, সেটা 12 পিএইচ এ শুধুমাত্র হলো ক্যালসিয়ামকেই হলো সিলেক্ট করতে পারবে, সেটা কিন্তু ম্যাগনেসিয়ামকে করবে না। কারণ দেখবা যে ম্যাগনেসিয়াম মানে যখন শুধু সোললি ডিটারমাইন করি, মানে শুধু ম্যাগনেসিয়াম একা ডিটারমাইন করি তখন কিন্তু এই ইবিটি ইন্ডিকেটর ইউজ করি। আবার ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম যখন মানে একই স্যাম্পলে ক্যালসিয়ামও আছে ম্যাগনেসিয়ামও আছে তখনও আমরা এই ইবিটি ইন্ডিকেটরটাই হলো ইউজ করি। তার মানে কি সেটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটাকে একসাথে সিলেক্ট করতেছে, প্লাস হলো শুধু ম্যাগনেসিয়ামকেও সে হলো সিলেক্ট করতে পারতেছে। তার মানে কি ইবিটি দিয়ে আমরা ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়ামটাও ডিটারমাইন করি, ম্যাগনেসিয়ামটাও ডিটারমাইন করি। কিন্তু যখন আমরা ক্যালসিয়াম জাস্ট শুধু ক্যালসিয়াম ডিটারমাইন করি তখন মানে স্পেসিফিক ক্যালকন ইন্ডিকেটরটা ইউজ করি। এই ক্যালকন ইন্ডিকেটর দিয়ে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম তুমি কিন্তু হলো ডিটারমাইন করতে পারবা না। তাই এই ক্যালকনটাকে বলা হয় হলো সেটা আয়ন সিলেক্টিভ ইন্ডিকেটর, এবং এটা হলো স্পেসিফিক শুধু মাত্রই ক্যালসিয়ামের জন্য, নট ফর ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম অর ম্যাগনেসিয়াম
কিন্তু এর সাথে কিন্তু একই সাথে ইবিটি ইন্ডিকেটরটা কিন্তু ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম দুইটা কি হলো একত্রে রিডিং দিতে পারি। আচ্ছা, এই তারপর হলো টেবিল তো বুঝাই যায় যে টেবিলে হলো ইনিশিয়াল বুলেট রিডিং, ডিফারেন্স এবং হলো যে মিনটা আসবে সেটা, এবং একই সাথে হলো আমরা একটা ব্ল্যাঙ্ক টাইট্রেশনও হলো করব। এরপর দেখো যদি ক্যালকুলেশনের দিকে যাই, অ্যাকচুয়াল টাইট্রেশন থেকে হলো যেটা আমরা গ্রস পেয়েছিলাম সেটা থেকে হলো ব্ল্যাঙ্ক বিয়োগ করার ফলে যেটা পাবো সেটা হলো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ডাইসোডিয়াম ইডিটিএ রিকোয়ার্ড ফর ক্যালসিয়াম টাইট্রেশন। আচ্ছা দেখো, তারপর হলো 1 ml 1 মোলার ডাইসোডিয়াম ইডিটিএ ইজ ইকুইভ্যালেন্ট টু, যেই বেসিসটার উপর ভিত্তি করে এই কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন তৈরি করা হয়েছে যে 1 ml 1 মোলার ডাইসোডিয়াম ইডিটিএ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ml 1 মোলার ক্যালসিয়াম, তার মানে কি 40.08 মিলিগ্রাম অফ হলো ক্যালসিয়াম। তাহলে 1 ml 1.02 মোলার ডাইসোডিয়াম ইডিটিএ, এটা জাস্ট হলো ক্যালকুলেশন, এটা তোমরা নিজেরাই বুঝবা যে ডাইসোডিয়াম ইডিটিএ এর হলো কনসেন্ট্রেশন এখানে হলো 0.02 মোলার ছিল। মানে আমরা যদি আর কি প্র্যাকটিক্যালি করতাম, এখন তো হলো আমি তোমাদেরকে বলছি, মানে আমি বলতেছি তোমরা হলো সেটা মনে রাখতেছো, কিন্তু আমরা যদি ল্যাবে এসে প্র্যাকটিক্যালটা করতাম তখন হলো যে ডাইসোডিয়াম ইডিটিএ ছিল সেটার যে কনসেন্ট্রেশন সেটা হলো 0.02 মোলার। এরপর হলো এই যে ব্ল্যাঙ্কটা এখানে হলো এইখান থেকে যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ডাইসোডিয়াম ইডিটিএ আমরা পেয়েছিলাম, মানে গ্রস যে টাইট্রেশনটা ছিল সেটা থেকে ব্ল্যাঙ্ক বিয়োগ করার ফলে এখানে সাপোজ যদি 4 ml পাই, যে 4 ml আমার প্রিপেয়ার্ড স্যাম্পলটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে আমার 4 ml 0.02 মোলার ডাইসোডিয়াম ইডিটিএ হলো আমার দরকার হয়েছে। তাহলে এইখানে জাস্ট হলো এই 4টা দিয়ে এই গুণগুলো করে ক্যালকুলেশন করে এখানে হলো এক্সাক্ট অ্যামাউন্টটা হলো বসিয়ে দেওয়া। আর পরবর্তীতে যে হলো স্টেপটা সেটা হলো পার্সেন্টে কনভার্ট, এই আর কিছু যে 5 ml এ আমরা হলো কারণ কি নিয়েছিলাম কতটুকু স্যাম্পল নিয়েছিলাম হলো 5 ml, সেটাকে হলো আমি পার্সেন্টে যদি কনভার্ট করি, এই অংশটা জাস্ট হলো পার্সেন্টে কনভার্ট করার জন্য যে 5 ml ক্যালসিয়াম স্টক সলিউশন কন্টেন্ট, কারণ এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা কি 5 ml, কারণ আমি কি পিপেট দিয়ে হলো 5 ml স্যাম্পল নিয়েছিলাম। তারপর সেটাকে হলো 100 ml এ কনভার্ট করার জন্য হলো জাস্ট এটুকু আসলে বোঝানোর কিছু নেই, এটা হলো তোমরা নিজেরাই পারবা, তাই না? একটু রেসপন্স করো যে ক্লাসে আছো। জি ম্যাম। আচ্ছা, এটা গেল হলো ক্যালসিয়াম, তারপর হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটাও হলো সেম প্রসিডিউর। শোনো, তোমাদের কিন্তু আক্তার হোসেন চৌধুরী স্যার এটার উপর ডিটেইলস হলো ক্লাস নেবেন, আমি তোমাদেরকে জাস্ট প্রসিডিউরটা বললাম, স্যারের ক্লাস নেওয়া হলে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেব। তো এর আগে তোমাদেরকে হলো আমি প্রসিডিউরটা হলো জাস্ট দেখিয়ে দিচ্ছি, যাতে স্যার যখন থিওরিটিক্যাল আলোচনা করে তখন যাতে তোমাদের হলো সমস্যা না হয়। দেখো, ম্যাগনেসিয়াম ডিটারমিনেশনের ক্ষেত্রে হলো প্রসিডিউর সেম, এখানে শুধু হলো বাফারটা চেঞ্জ এবং হলো ইন্ডিকেটরটা চেঞ্জ। এখানেও 5 ml স্যাম্পল নিব, তারপর হলো ওয়াটার অ্যাড করব কিছু, সেটা সারফেস এরিয়া বাড়ানোর জন্য। তারপর দেখো এখানে বাফার হিসাবে ইউজ করতেছি আমরা কি 5 ml অফ অ্যামোনিয়াম বাফার, অ্যামোনিয়াম বাফার নিব, এবং এক্ষেত্রে ইন্ডিকেটরটা ইউজ করব হলো ইবিটি ইন্ডিকেটর, ইরায়োক্রোম ব্ল্যাক টি। এই লাস্টের যে টিটা সেটা কিন্তু ক্যাপিটাল টি থাকে, টি এ কেউ লিখো না, অনেক সময় দেখা যায় হলো শূন্যস্থান পূরণ অথবা মাল্টিপল চয়েসে হলো আসে যে
ইবিটির যদি হলো বলে যে ফুল মিনিং, তাহলে হলো ইরায়োক্রোম ব্ল্যাক টি। টিটা হলো মানে শুধু টি থাকে, কিন্তু এই দুটা হলো ইরায়োক্রোম ব্ল্যাক টি। আচ্ছা, তারপর হলো ওই সেম প্রসিডিউরে হলো আমরা সেটাকে টাইট্রেশন করি 0.02 মোলার ডাইসোডিয়াম ইডিটিএ দিয়ে। ও সরি, এটা এর আগেরটাতে বলা হয় নাই যে হলো ক্যালকন দেওয়ার পরে আমার কালার থাকে হলো পিঙ্ক, সেটা কালার চেঞ্জ হয়ে হয় হলো ব্লু। ইনিশিয়াল থাকে হলো পিঙ্ক কালার, যখন আমি হলো টাইট্রেশন করি ডাইসোডিয়াম ইডিটিএ তখন সেটা লাস্ট কালার হয় হলো ব্লু। দুইটার ক্ষেত্রে একই রকম, ক্যালসিয়ামের ক্ষেত্রেও হলো পিঙ্ক থেকে ব্লু হয়, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও হলো পিঙ্ক থেকে ব্লু হয়। দেখো এটার ক্ষেত্রে হলো সেম ক্যালকুলেশন, শুধু হলো ম্যাগনেসিয়ামের যে 1 মোলার সেটা হলো 24.305 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। ম্যাম ক্যালকুল ইন্ডিকেটরের নিজস্ব কালারটা কি? ক্যালকন ইন্ডিকেটরের নির্দিষ্ট কালারটা হলো ব্লু। কারণ কি, এটা শোনো, এটা ইটা কি প্রিন্সিপালটা আসলে কি হয়, প্রিন্সিপালটা হয় হলো ক্যালকন যখন হলো শুধু ফ্রি থাকে, নিজে শুধু ক্যালকন ইন্ডিকেটর হিসাবে আমরা বোতলে রাখি, তখন সেটার কালার হলো ব্লু হয়। কিন্তু আমি যখন সেটাকে স্যাম্পলের সাথে নেই, তখন সেখানেও হলো একটা কমপ্লেক্স ফর্ম হয়, ক্যাটায়ন এবং হলো ইন্ডিকেটর, এই দুইটার হলো কমপ্লেক্স ফর্ম হয়। ঠিক আছে, ক্যালকন ইন্ডিকেটরের কালারটা হলো ব্লু থাকে, সেটা যখন হলো মেটালের সাথে কমপ্লেক্স ফর্ম করে, মানে কনিক্যাল ফ্লাক্সে আমি স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে সেখানে ক্যালকন ইন্ডিকেটরটাই তো আগে দেই, তখন দেওয়ার পরে সেটার যে হলো কালার হয়, মানে স্যাম্পল এবং ইন্ডিকেটরের একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটার কালারটা হয় হলো পিঙ্ক। তারপর যখন আমি হলো বুরেট থেকে ডাইসোডিয়াম ইডিটিএ হলো অ্যাড করতে থাকি, সেটার কালারটা লাস্টলি হয়ে যায় হলো মানে ব্লু। আবার সেই আগে কালারটা সেই শো করে, কারণ কি তখন একটা মেকানিজম হয়, প্রথমে হলো ক্যাটায়ন এবং হলো মেটাল হয়, কিন্তু সাথে সাথে যখন আমি হলো স্ট্যান্ডার্ডাইজেশন করি বুরেট থেকে যখন, তখন হলো এই মেটাল ব্রেকডাউন হয়, সেটা ভাঙতে থাকে, কেননা এই ক্যালকনের অ্যাফিনিটি হ্যালো শোনা যাচ্ছে? আচ্ছা, মাঝখানে ছিল একটু কি সমস্যা হলো, আমার এখানে হলো কানেকশন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতে আচ্ছা যেটা বলতেছিলাম, যে প্রশ্ন করলো যে প্রথমে হলো মেটাল আয়ন এবং হলো ইন্ডিকেটরের একটা কমপ্লেক্স ফর্ম হয়, তারপর যখন আমরা ডাইসোডিয়াম ইডিটিএ দিয়ে সেটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করি বা টাইট্রেশন করি যেটাই বলো, তখন মেটাল ইন্ডিকেটরের যে ইনিশিয়াল কমপ্লেক্সটা থাকে সেটা ব্রেকডাউন হতে থাকে, এবং হলো নতুন ভাবে ডাইসোডিয়াম ইডিটিএ এর সাথে মেটালের হলো কমপ্লেক্স ফর্ম হয়। তার মানে কি ইন্ডিকেটরটা হলো সেখান থেকে ফ্রি হচ্ছে, তাই না? প্রথমে ইন্ডিকেটর ছিল হলো মেটালের সাথে বাইন্ড হয়ে থাকতেছে, এরপর সেখানে আমি ফোটায় ফোটায় যখনই হলো ডাইসোডিয়াম ইডিটিএ দিচ্ছি, তখন হলো সেই ইডিটিএ মেটালের সাথে কমপ্লেক্স ফর্ম করছে। তার মানে কি ইন্ডিকেটরের পরিমাণ সেখানে আস্তে আস্তে
ছেড়ে দিচ্ছে সে, তাই না? যখন টোটালি হলো এই সেখানে মেটাল ইন্ডিকেটরের কমপ্লেক্সটা শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, লাস্টলি ফ্রি ইন্ডিকেটর সেখানে থাকবে, মুক্ত ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটরটা আর হলো কারোর সাথে কমপ্লেক্স ফর্মে নেই। সেই ফ্রি ইন্ডিকেটরটা তখন তার যে অরিজিনাল কালার ব্লু কালার সেটা হলো সে শো করবে। এখানে জাস্ট মেকানিজম হলো এইটুকু যে মেটাল ইন্ডিকেটরের কমপ্লেক্সটা ভাঙতে থাকে এবং সাথে সাথে ইডিটিএ এবং মেটালের কমপ্লেক্সটা হলো ফর্ম হয় এবং লাস্টলি ইন্ডিকেটরের যে অরিজিনাল কালারটা ব্লু সেটা হলো আমরা দেখি এই মেটাল ইন্ডিকেটরের যে কমপ্লেক্স ইনিশিয়াল ফর্ম হয় সেই কমপ্লেক্সের কালারটা হলো থাকে পিঙ্ক। বুঝতে পারছি কি একটু হলেও? জি ম্যাম। আসলে আমি আজকেই আসলে আমার প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস নেয়া। আমার মানে প্র্যাকটিক্যাল ক্লাসের অভিজ্ঞতা মনে হচ্ছে যে ভালো না। প্র্যাকটিক্যাল ক্লাস আসলে ল্যাবেই ভালো, ওইখানে আসলে দেখানো যায়। ম্যাম এখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটো আলাদা বাফার কেন ব্যবহার করা হয়েছে? একটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আরেকটা হচ্ছে অ্যামোনিয়া, মানে দুটোতে কারণ হলো আমরা হ্যাঁ বাফার দুই ধরনের ইউজ করা হচ্ছে, কারণ আমার ইন্ডিকেটরও কিন্তু হলো আলাদা আলাদা। দেখো দুইটার এখানে হলো পিএইচ এর একটা রোল আছে। শোনো তোমাদের যখন হলো আমি ডিটেলস পড়ালাম না, কারণ হলো এটার পার্ট মানে থিওরিটিক্যাল পুরো ডিটেলস পড়ানোর কথা হলো আক্তার হোসেন চৌধুরী স্যারের। এই কারণেই হলো আমি পুরো ডিটেলস ইন ডেপথে হলো গেলাম, কারণ স্যার ওই অংশটুকু হলো পড়াবেন। এখানে যেটা প্রশ্ন করছো যে আলাদা আলাদা হলো বাফার ইউজ করার কি কারণ? আলাদা আলাদা বাফার ইউজ করার কারণই হলো যেহেতু আমরা হলো ইন্ডিকেটর আলাদা আলাদা ইউজ করছি, এই ইন্ডিকেটর গুলো আলাদা আলাদা পিএইচ এ হলো ক্যাটায়ন গুলাকে সিলেক্ট করে। যেমন আগেই বলছি যে ক্যালকন ইন্ডিকেটর সিলেক্ট করবে হলো ক্যালসিয়ামকে, সেটা হলো 12 পিএইচ। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যখন হলো অ্যামোনিয়াম বাফারটা দেই সেটার পিএইচটা সে করে হলো 10, অ্যাপ্রক্সিমেট 10 ধরতে পারো। সেই 10 পিএইচ এ সে হলো ম্যাগনেসিয়ামকে সিলেক্ট করে, সাথে সাথে যদি সেখানে ক্যালসিয়াম থাকে সে ক্যালসিয়ামকেও হলো সে সিলেক্ট করতে পারবে। আচ্ছা শোনো, এই এক্সপেরিমেন্টটা হলো কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে। এই এক্সপেরিমেন্টটা যখন হলো করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, যদি আমরা সবাই বেঁচে থাকি, তাহলে আমরা ল্যাবে এসে কিন্তু এটা হাতে কলমে আর কি করবো, অন্যগুলা না করলেও, কারণ এটা হলো আমাদের এক্সামে থাকে। তোমাদের নেক্সট ক্লাস কয়টায়? ম্যাম এই ইবিটি ইন্ডিকেটর যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটাকে ইন্ডিকেট করে তাহলে ম্যাম এটা তো মানে ম্যাগনেসিয়ামের মানে ইয়েটা হইতেছে না এক্সপেরিমেন্টটা, এটা কি মানে ক্যালকুলেশনটা কি ম্যাম ঠিক হবে? আচ্ছা যে প্রশ্নটা করছো সেটা শোনো, সেটার অ্যান্সার হলো দুইটা একসাথে ডিটারমাইন করতেছে। সাপোজ এই পরের যে এক্সপেরিমেন্টটা দেখো, যে ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম from the prepared samples by complexometric method of titration, এটাতে কি আছে দেখো, ক্যালসিয়ামও আছে ম্যাগনেসিয়ামও আছে, দুইটাই আছে, তাই না? এখন প্রশ্ন হলো তাহলে আমরা কিভাবে হলো সেখান থেকে আলাদা ডিটারমাইন করব? ম্যাডাম ক্যালসিয়ামটা যদি নিয়ে নেই তাহলে তো হয়ে যায়, ম্যাগনেসিয়াম থাকবে। ক্যালসিয়ামটা আমি কি বলছি যে ইবিটি ইন্ডিকেটর কি 10 পিএইচ এ যখন হলো আমরা অ্যামোনিয়াম বাফারটা সেখানে হলো দিচ্ছি, তখন পিএইচ হচ্ছে হলো কত আমার সেখানে 10। অ্যামোনিয়াম বাফার দিলে পিএইচ 10 হয় এবং ইন্ডিকেটর হিসেবে ইউজ করি হলো আমার ইবিটি। এই ইবিটি ইন্ডিকেটর হলো ক্যালসিয়ামকেও সিলেক্ট করতে পারে, ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম দুইটাকে একসাথেই সিলেক্ট করে সে হলো রিডিং দেয়। তার মানে কি এই ইবিটি ইন্ডিকেটর ক্যালসিয়ামের সাথেও কমপ্লেক্স ফর্ম করতেছে, ম্যাগনেসিয়ামের সাথেও সে কমপ্লেক্স ফর্ম করতেছে। দুইটা কমপ্লেক্স এখানে তৈরি হচ্ছে, একটা ক্যালসিয়ামের সাথে কমপ্লেক্স ফর্ম হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে হলো আরেকটা কমপ্লেক্স ফর্ম হচ্ছে। তাহলে কি দুইটা কমপ্লেক্স, এখানে কি ডাইসোডিয়াম স্ট্যান্ডার্ডাইজেশন যখন আমরা করব ডাইসোডিয়াম ইডিটি এর অ্যামাউন্টটাও হলো আমার বেশি লাগতেছে, তাই না?
আচ্ছা, আমার মনে হয় আমরা একটু প্রসিডিউরটার দিকে যাই, তাহলে আমাদের বুঝার আরেকটু সুবিধা হবে। দেখো, ম্যাগনেসিয়াম ডিটারমাইন করে পরে ক্যালকুন দিয়ে ক্যালসিয়াম ডিটারমাইন করে হ্যাঁ, ওটা ডিডাক্ট করে দিলেই তো হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সাক্ট মানে ধরতে পারছে যে ফার্স্টে হলো আমরা ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম যদি ডিটারমাইন করি, তাহলে কি আমরা টোটাল কতটুকু লাগতেছে, ক্যালসিয়ামের জন্য কতটুকু লাগতেছে, ম্যাগনেসিয়ামের জন্য কতটুকু লাগতেছে, দুইটার একটা গ্রস আর কি বের হয়, এবং লাস্টে হলো ক্যালকুন ইন্ডিকেটর দিয়ে শুধু আমরা হলো ক্যালসিয়ামেরটা বের করবো, তাই না? তাহলে কি সেখানে প্রথম ভ্যালুটা থেকে যদি আমরা দ্বিতীয় বুলেট মাইনাস করলেই পরে হ্যাঁ ম্যাগনেসিয়ামটা বের হয়ে যাচ্ছে, শুধু ম্যাগনেসিয়ামেরটার জন্য বের হয়ে যাবে আর কি আমাদের। এটাই এখানে হলো বলা আছে যে ফর ক্যালসিয়াম 5 ml নিব ওয়ার্কিং সলিউশন, তারপর হলো কিছু ডিস্টিলড ওয়াটার অ্যাড করে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, ক্যালকুন ইন্ডিকেটর দিব, তারপর হলো ডাইসোডিয়াম ইডিটিএ দিয়ে হলো সেটাকে টাইট্রেশন করব। এটা হলো ফর ক্যালসিয়ামের জন্য। এবং দেখো ফর ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, মানে এখানে হলো দুইটা ডিটারমাইন করব এবং আরেকটা থেকে হলো এই ক্যালসিয়ামটা ডিটারমিনেশন করব, এবং লাস্টলি করব কি ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়ামের ভ্যালুটা থেকে ক্যালসিয়ামের ভ্যালুটা বাদ দিয়ে দিলেই হলো আমাদের ম্যাগনেসিয়ামের ভ্যালুটা চলে আসবে, তাই না? এখন কি ক্লিয়ার হয়েছি আমরা? ক্লিয়ার হয়েছি তাই না? একটু রেসপন্স করো সবাই, তাহলে আমার বোঝার জন্য সুবিধা হবে। ম্যাগনেসিয়াম ইন্ডিকেশন যে মানে এক্সপেরিমেন্টটা যেটার মধ্যে শুধু ম্যাগনেসিয়ামই মানে বের করতে হবে, ওটার মধ্যে তো ইবিটি ইউজ করা হইতেছে, তাহলে সলিউশনে যদি কোনো ক্যালসিয়াম কিছুটা থেকে থাকে তাহলে ওটাও তো ম্যাগনেসিয়ামের ভ্যালুতে চলে আসবে, আর ওটার মধ্যে তো আর ক্যালকুন ইউজ করার কথা বলা হয় নাই। তুমি মানে করতে পারোনি, আলাদা করতে পারোনি জিনিসটা। যদি আমার স্যাম্পলে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম থাকলো, ইবিটি ইন্ডিকেটর কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটার একসাথে রিডিং দিচ্ছে, তাই না? ইবিটি ইন্ডিকেটর অ্যামোনিয়াম বাফার প্লাস হলো ইবিটি ইন্ডিকেটর যখনই আমি ইউজ করতেছি সেটার রিডিংটা দিচ্ছে দুইটারই, ক্যালসিয়ামের সাথেও কমপ্লেক্স ফর্ম করে আছে সে, ম্যাগনেসিয়ামের সাথেও সে কমপ্লেক্স ফর্ম করে আছে, সেই কমপ্লেক্স দুইটা ভাঙতে কতটুকু আমার ডাইসোডিয়াম ইডিটিএ লাগতেছে সেটা টোটাল রিডিং দিচ্ছে, সেখানে ক্যালসিয়ামের ভ্যালু আছে ম্যাগনেসিয়ামের ভ্যালু আছে। এটা গেল, সাপোজ সেটা আসলো আমার 15, ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম ডিটারমিনেশন করতে আমার বুলেট রিডিং চলে আসছে 15। যে প্রশ্নটা করছো সে একটু হলো খেয়াল করো, আমি যেটা বলতেছি যে টোটাল আমি যদি প্রথমে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম করি 5 ml স্যাম্পল নিব, তারপর হলো কিছু ডিস্টিলড ওয়াটার দিব, অ্যামোনিয়াম বাফার দিব, এবং ইন্ডিকেটর হিসেবে ইউজ করব হলো ইবিটি ইন্ডিকেটর, এবং বুলেট থেকে ডাইসোডিয়াম ইডিটিএ দিয়ে হলো আমি সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করব, এবং যদি আমি ধরি যে আমার টোটাল লাগতেছে হলো 15 ml ডাইসোডিয়াম ইডিটিএ, এটা কার জন্য? ক্যালসিয়ামের জন্য, ম্যাগনেসিয়ামের জন্য, মানে সে ওই পুরা 5 ml এর মধ্যে কতটুকু ক্যালসিয়াম আছে কতটুকু ম্যাগনেসিয়াম আছে সেটা টোটাল অ্যামাউন্টটাই সে ডিটারমিনেশন করছে। আচ্ছা, এখন গেল আমার এই 15 ml এর হিসাব আমি একদিকে রেখে দিই। এখন আসো ক্যালসিয়ামের দিক থেকে, আমরা কি বলতেছি যে টোটাল, আচ্ছা টোটাল ভ্যালু থেকে হলো আমি ক্যালসিয়ামটাকে টোটাল ভ্যালু থেকে আমি ক্যালসিয়ামের রিডিংটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি ম্যাগনেসিয়াম থাকতেছে না? বুঝতে পারছো কি? জি ম্যাম। এখন কি ক্লিয়ার হয়েছে? আমি কি এখন বুঝাতে পারছি? 15 ml লাগলো, এরপরে ধরো তুমি ক্যালকুন ইন্ডিকেটর দিয়ে ক্যালসিয়ামের জন্য টাইট্রেশন করতেছি, সেখানে আমার 7 ml লাগলো, মানে আমি ধরে নিলাম 7 ml এর মতো লাগলো, তাহলে কি 7 ml দরকার হলো আমার ক্যালসিয়ামের জন্য, আর 15 ml ছিল আমার কি ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়ামের জন্য। এখন যদি আমি 15 থেকে 7 বাদ দিই তাহলে কত থাকে? 8 না? 8 থাকতেছে তো, এই 8 কিসের জন্য? 8 হলো ম্যাগনেসিয়ামের জন্য। বুঝতে পারছি আমরা? ইয়েস ম্যাম।
যে প্রশ্নটা করছো একজন হলো মেয়ে, সে কি বুঝতে পারছি? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে তাই না? যে টোটালটা থেকে আমি ক্যালসিয়ামটা যদি বাদ দিই তাহলে হলো ম্যাগনেসিয়ামেরটা পাবো, কারণ ইবিটি ইন্ডিকেটর ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম দুইটাকেই হলো সে সিলেক্ট করে টোটাল রিডিংটাই হলো সে দিতে পারে, তাই না? আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা স্টপ করি নাকি নাকি কন্টিনিউ করব? না ম্যাম, থাকুক ম্যাম। ম্যাম স্টপ করেন এখন হলো আমি একটু রিভিউ নিব যে প্র্যাকটিক্যাল ক্লাস এভাবে নিলে কি হয়, কারণ আমার অভিজ্ঞতা প্রথম, আমি প্র্যাকটিক্যাল ক্লাস এভাবে নেইনি, আমি আজকে প্রথম নিচ্ছি। এখন কি হ্যাঁ আমরা ওইভাবে ক্লাস করি ম্যাডাম অফলাইন ক্লাসে হলে তো বোর্ডে লিখিয়ে বা ওরকম ভাবে অ্যাপ্রোচ হতো, হ্যাঁ, হয় ওইটা না। আসলে বেশি বেটার আমাদের জন্য। এইভাবে স্ক্রিনের ম্যাডাম- দিকে তাকিয়ে থেকে দেখা যায় যে মানে মনোযোগ এদিক ওদিক চলে যায়, তারপর আর বুঝতে পারি না কি হলো। ম্যাডাম শহীদুল স্যারের ক্লাসটাকে খুব মিস করলাম। আচ্ছা এখন কোনটা? এই ক্লাস তো শহীদুল স্যারের ছিল, আমাদের গ্রুপ টিচার ছিল তো স্যার, খুব হ্যাঁ, মিস হ্যাঁ। করলাম স্যারকে। আচ্ছা, স্যার তো অবশ্যই ভালো ক্লাস নেন স্যার। আর তার মানে হলো আমি এতক্ষণ যা বললাম ম্যাক্সিমামই বোঝেনি, এটা আমার ধরে নিতে হবে, তাই না? জি ম্যাম। ম্যাম অনলাইন প্র্যাকটিক্যাল মানে অনলাইনের মতো নিয়ে যদি প্র্যাকটিক্যাল ভিডিও আমার আপলোড মনে হয় করে দেয়। থিওরি ভালো, থিওরির রেসপন্স মনে হয় হচ্ছে ভালো হয় প্র্যাকটিক্যাল ক্লাসের চেয়ে, তাই না? থিওরির রেসপন্স আমার মনে হয় ভালো হয়। মানে আমি নিজে সরি আমি নিজেই ক্লাস নিয়ে আসছি হতাশার, কারণ আমার লাস্টের দিকে এসে মনে হচ্ছিল যে তোমরা আসলে কেউ কিছু বুঝতে পারো। ম্যাম প্র্যাকটিক্যাল গুলোর অ্যানিমেশন ভিডিও বানিয়ে দিলে ভালো। প্র্যাকটিক্যালের অ্যানিমেশন ভিডিও, কিন্তু প্র্যাকটিক্যাল আসলে যখন আমরা ক্লাসে প্র্যাকটিক্যাল নিই আমার মনে হয় সেটাই স্টুডেন্ট ভালো বুঝতে পারে। জি ম্যাডাম, অ্যানিমেশন ভিডিও তো ইউটিউব থেকেও দেখা যায়, কিন্তু নিজে হ্যাঁ, করা এটা তো অ্যানিমেশন তো আমরা